স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরেকটি এপিসোডে আমি রয়েছি ময়ূক রঞ্জন ঘোষ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে শুভ্রাংশু চ্যাটার্জি। আমাদের সাথে অতিথি থাকবেন, কে থাকবেন সেটা আমরা কিছুক্ষণ পরে বলবো, আমি এবং শুভ্রাংশু। কিন্তু প্রাথমিকভাবে অনেক নাড়াঘাটা হচ্ছে চারপাশে শুভ্রাংশু, অনেক ফাইল ওপেন হচ্ছে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইমিউনিটি কিছুটা পেয়েছেন, সাময়িক স্বস্তি পেয়েছেন, তিনিও গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, কিন্তু তারও কিন্তু মোটামুটি এই জ্যৈষ্ঠ মাসে শিরে সংক্রান্তি। একটা শব্দ আছে লু, গ্রীষ্মকালে লু বয়। তো বাংলা জুড়ে, এটা আমাদের আসানসোল চিত্তরঞ্জনে সবাই জানেন লু কাকে বলে, প্রচণ্ড গরম হাওয়াটা হয়, কিন্তু তারপর বিকেল দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে যায়। গোটা বাংলা জুড়ে লু বইছে, কখন যে কী হয় কেউ জানে না। তুমি যার নাম করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আরও যারা এ ধরনের আছে, সিকোয়েন্স যদি করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি এবং যিনি ওই মগরাহাটের যে MLA ভদ্রলোক, এরা প্রত্যেকে গেছে ইমিউনিটি পেতে। না, তার কারণটা হচ্ছে সবাই ভয় পাচ্ছে। সবাই ভয় পাবে তো, কারণ তার কারণটা হচ্ছে তৃণমূল সরকারের পতনের পিছনে যদি মূল এবং মৌলিক যে কারণটা, সেটা হচ্ছে যে যাই বলুক দুর্নীতি। পঞ্চায়েতের প্রধানও চোর, কাউন্সিলরও চোর, এবং প্রত্যেকেই বড় লোক, অদ্ভুত বড় লোক হয়ে গেছে মানুষগুলো। যে মানুষগুলো প্রত্যেকের ওই যে সাইকেল কেনার টাকা থাকতো না, মানে ওই বড় বড় কালো রঙের যে গাড়িগুলো থাকে না, স্করপিও, হ্যাঁ ফরচুনার, স্করপিও, কম দামি গাড়ি, 16-17 লাখ টাকা দাম, ওসব নয়, আরও বড় 46 লাখ টাকা, 47 লাখ টাকা, 80 লাখ টাকা, এই রকমের গাড়ি। আমি দেখছিলাম 5 বছর এগুলো করে নিয়েছেন। একটা পঞ্চায়েতের হয়তো মাঝারি মানে নেতা, তারও বাড়ি গাড়ি, এবং যে ধরনের ছবি আমরা দেখাচ্ছিলাম, এই যে শান্তনু সিনহা বিশ্বাস একজন, উনি কিন্তু IPS নন, আমি দেখলাম। না, শান্তনু সিনহা বিশ্বাস, তুমি শোনো, একটা সাব ইন্সপেক্টর, উনি সাব ইন্সপেক্টর ছিলেন। একটা সাব ইন্সপেক্টর ধরো, তার কত বেতন হয়? তার থেকে ধরো একটু বড় DSP অবধি হয়েছে, বা IC হয়েছে, বা ইন্সপেক্টর থেকে DSP হয়েছে, সে বেতন পায়। মানে যে বেতনটা আমাদের রিপাবলিকের সাধারণ কর্মচারীর থেকে, সাধারণ এডিটরের থেকে অনেক কম, এটা সবাই জেনে রাখুন। রিপাবলিক বাংলার যারা আমাদের কপিগুলো লেখেন, যারা রিপোর্টিং করেন, তাদের থেকে সাব ইন্সপেক্টরের বেতন কম। তুমি ওইরকম গাড়ি করে ঘুরতে পারবে না তো। মানে তুমি বলছো একজন বেসরকারি চ্যানেলের সাংবাদিক যে মাইনে পায়, তার থেকে একজন সাব ইন্সপেক্টরের মাইনে কম হয়। তারপরে এই ধরনের প্রাস, কিন্তু উনি তো সাব ইন্সপেক্টর ছিলেন, এখন তো ওনাকে প্রমোট করে ডেপুটি কমিশনার প্রায় করে দেওয়া হয়েছে। এসি র্যাঙ্কে সাব ইন্সপেক্টর, তারপর ইন্সপেক্টর, তারপর DSP। কান্দিতে যে বাড়িটা দেখছিলাম, ওই বাড়িটা তো মানে ওই বাড়ি করতে এক পুরুষে ওই বাড়ি হয় না, বাড়ি না প্রাসাদ, ওই প্রাসাদ এক পুরুষে হয় না, ওটা 3-4 পুরুষের ব্যাপার দিয়ে হয়। অনেকের হতে পারে, মানে বাবা দাদু ঠাকুরদা এদের বাড়ি থাকতে পারে, এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এক পুরুষে সরকারি সাব ইন্সপেক্টরের চাকরি করে ওই বাড়ি হয় না। আমি এখন রয়েছি মুর্শিদাবাদের কাঁদির পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শান্তনু সিনহার বাড়িতে। এটা হচ্ছে শান্তনু সিনহা সেই পৈতৃক বাড়ি, এবং পৈতৃক বাড়ি এটা পেছনকার গেটে দেখা যাচ্ছে যে গেট এত সুন্দরভাবে সজ্জিত করে রাখা আছে, এবং বিভিন্ন রকম হাতের কারুকার্য করে রাখা আছে, খরচা করে বাড়ি রিপেয়ার করা হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে সমস্ত এলাকায় একটা করে CCTV লাগানো আছে, যে চারিদিকে CCTV, যে বাড়ির আশেপাশে কারা আসছে বা যাচ্ছে সমস্ত বিষয় নিয়ে তারা খতিয়ে দেখার জন্য নেচে CCTV লাগানো, CCTV মোড়া এলাকায় সামনেখানে বাঁধানো রাস্তায়, এবং রাস্তার পেছনে পুলিশ, এবং তার পাশাপাশি রাস্তার পেছনে রয়েছে একটি পুকুর এবং বাঁধানো পুকুর। এত খরচা করে কিভাবে খরচা এত টাকা জোগাড় হলো, বা এত টাকা কোথা থেকে নিয়ে আসলেন তিনি, এবং দফায় দফায় তিনি এই বাড়ির কাজ করছেন, এই ভঙ্গুর দশা থেকে আজ এই রাজপ্রাসাদে পরিণত হলো কি করে? বা পঞ্চায়েত প্রধান হয়ে, বা গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়ে, বা একটা কাউন্সিলরদের বাড়ি ঘরগুলো দেখেছো। আচ্ছা, তুমি যার কথা বলছে তার নামটা বলেই দাও, তার পাশে কে, মানে কার পাশে? তার এই মুহূর্তে দর্শকদেরও বলছি, ডক্টর রজত শুভ্র ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। উনি পেশায় চিকিৎসক, উনি NRI, উনি প্রবাসী ডাক্তার, ভালো গান করেন, এই সমস্ত পরিচয়ের থেকেও গুরুত্বপূর্ণ, তিনি খুব হাই প্রোফাইল একটি জায়গায় আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে, মানে জন্মটাই সেখানে, হরিশ মুখার্জি রোড,
এবং যে বাড়িটায় ওনার পৈতৃক বাড়ি যেটা তার ঠিক পাশের বাড়িটা এখন শান্তিনিকেতন, ওনারা মজা করে অশান্তিনিকেতন বলেন। কি রজতবাবু ঠিক বললাম? একদম, এটা আমার কপিরাইটটা তুমি নিয়ে নিচ্ছিলে, যাক দ্যাট ইউ হ্যাভ এগ্রিড যে এটা আমি বলেছি, ঠিক আছে। আমার এরকম কপিরাইট 2-4 জনকে দেওয়ার আছে, সেটা তো পরে বলছি। আমার কথা অনেকে নিয়ে নিচ্ছে। অশান্তিনিকেতন ওটা কিনে রেখেছিলাম, মনে আছে? তোমাদের এখানেই বলে গেছিলাম ঠিক, ওটা কেনা ঠিক। আছে, লাগাবো, লাগাতে হয়নি, পাবলিক লাগিয়ে দিয়েছে। কি চলছে ওখানে মানে? না না, তুই ওসব ছাড়। ওনাকে খুব একটু হাফ ছেড়ে বেঁচেছে, হ্যাঁ। একটু হাসি খুশি মনে হচ্ছে, তারপর ঘরে ঘন্টার ধ্বনি এসে অনেক কিছু ব্যাপার হচ্ছে। কি ব্যাপার বলুন তো আপনার? আরে ব্যাপার, আমি সবসময় হাসি খুশি ছিলাম। কোথায়? আমি তো আগের বার দেখলাম কেমন গুমোট করে আছেন মুখটা। কি বলছেন? আমার হাসি খুশি তো আমার মানে রক্তের মানে বইছে। এখন পরিবর্তন কি আরো বেশি হাসি খুশির জায়গা? তবে হ্যাঁ, হাসি খুশি একটু বেশি হয়েছে, কারণ কি একটু রিলিফ লাগছে। কারণ 1 বছর আগে এইখানে এই সিটে বসে আমার তো কখনো এরকম স্টুডিওয়ে বসে কথা বলার ছিল। আমি অন্ধকার স্টুডিওতে বসে সার্জারি করতাম, আমার ফোনে লাইট লাগানো থাকতো, অন্ধকারেই জীবনটা কেটেছে। বেরিয়ে এসে একটুখানি ক্রিকেটের আলো, দ্যাটস ইট, বা ফুটবলের ফ্লাড লাইট। এই স্টুডিওতে প্রথম যখন আসি, আমার কিন্তু মনে হয়েছিল এই যুদ্ধটা আমরা জিতবই। বা আমরা বলতে মানে যারা প্রতিবাদী, যারা এই অত্যাচারটা মেনে নিচ্ছে না, কিন্তু তখন খুব ভয় ছিল। এবং শুভ্রাংশু, তোমার সঙ্গে একটু পরে আলাপ হয়েছে, তার আগে ফার্স্ট আলাপ হয়েছিল ময়ূকের সঙ্গে, কারণ ও ইংল্যান্ডে আমায় ফোন করে। ময়ূক মনে পড়ে? তখন ওই কেলগ নিয়ে কেলেঙ্কারি চলছে সকালবেলা। রজতবাবু কিন্তু সেই চিকিৎসকও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরকে প্রতিবাদ জানিয়েছিলেন কেলক কলেজে লন্ডনে। Where you have to allow the people to lose this. You kill Abhaya! Don't behave like this. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. You kill Abhaya! You kill Abhaya! You kill Abhaya! আমার তখন মনে হয়েছিল আমি এখন গুলটা চালাবো, কারণ ওটা আমার দেশ। ইংল্যান্ডে আমি জানি, আমি প্রথম যাকে বলেন না যে ফার্স্ট অ্যাটেম্পট টু ব্রেক দ্য ইমেজ, চোখে চোখ রেখে আমি কথাটা বললাম ওনার সঙ্গে। বলার পরে দেখলাম যে না, দিস কাসল ক্যান বি ডিসম্যান্টলড। তো তখন ময়ূক ফোন করলেন, সনময়বাবু ফোন করেছিলেন, ফোন নাম্বারটা আমার বেরিয়ে পড়েছিল। তারপর এইখানে এসে আমি প্রথম যখন বসেছিলাম, এইরকমই বিস্ফোরক কিছু মন্তব্য করেছি। আমি এমনিতে ভয়টা খুব একটা পাই না, কিন্তু আজ মনে হচ্ছে হয়তো ভয় পাওয়া উচিত ছিল। এবং ময়ূককে আমি জিজ্ঞেস করেছিলাম, ময়ূক তোমার সিকিউরিটি কি? বলে আমার সেরকম সিকিউরিটি নেই, আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, যেখানেই থাকো, এটা বলেছিলাম। আমি অবাক হয়ে যাচ্ছিলাম প্রথমে এসে যখন দেখি। 2 বছর ধরে আমি ময়ূককে ফলো করছি, তোমাকে ফলো করছি, সোনালি, তোমাদের সবাইকে ফলো করছি। রিপাবলিক বাংলা যেভাবে বলেছে, ভাই হ্যাটস অফ টু ইউ। আমার স্ত্রী, বুঝতেই পারছেন, তিনি প্রচুর অশান্তিতে ছিলেন, ভয় ছিলেন, আপনাকে মেরে দেবে, আমাকে মেরে দেবে, আমাদের বাড়িতে ঝামেলা করবে, এবং যা হয় সে পলিটিক্সে ইন্টারেস্টেড ছিল না। আজ কিন্তু আমার বাড়িতে রিপাবলিক চলছে, অ্যাজ উই স্পিক। আমার স্ত্রী কিন্তু রিপাবলিক দেখছেন, এবং তোমাদের প্রত্যেকের সে ফ্যান, এবং তোমাকে বলে পাঠিয়েছে যে ময়ূক ইউ আর অ্যামেজিং। হ্যাঁ, এটা শুধু তো তার মিষ্টি খাওয়াতে হবে তো সবাইকে। এটা বাংলার মানুষের পক্ষ থেকে এই মিষ্টি খাওয়াটা প্রত্যেককে খাওয়াবে, এটা একটা আমি খাওয়াবো, তুমি বলো। লাবড়া হয়েছে আজকে। হ্যাঁ, আজকে একটা বড় অনুষ্ঠান, 23 পল্লী দুর্গা মন্দিরে এই প্রথম একটা করলাম। আচ্ছা, আমি শুনেছি এটাও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পরিবার কুক্ষিগত করে রেখেছেন। ওই জমিটা অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ বলে একজন ব্যাংকারের ছিলেন। পরবর্তীকালে একজন মহিলা, তার মেয়ে একটি পরিচারিকা নিয়ে বিরাট বাড়িতে থাকতেন। কোনটা অভিষেকের বাড়ির সম্পর্কে বলছে? বাড়ির সম্পর্কে, ওই শান্তিনিকেতন। হ্যাঁ, ওই বাড়িটা শান্তিনিকেতন। মানে এই শান্তিনিকেতন কবে তৈরি হলো? মানে মনে আছে? হ্যাঁ, আমি একবার আসলাম, তখন প্রথম না দেখলাম। বাম আমলে না তৃণমূল আমলে? না, তৃণমূল আমলে। আচ্ছা আচ্ছা, তৃণমূল আমলে একদম রাতারাতি দেখলাম গর্ত খোঁড়া হয়ে গেছে ভীষণ। মা বলছে এখানে কি একটা কাজ চলছে, কে বাড়িটা কিনেছে? একদম শুরু থেকে বলুন, মানে ওই ডক্টর মিস্টার ঘোষের যে জায়গাটা ছিল আপনাদের পাশে। আচ্ছা, এইবার বলছি, ওই বাড়িটা একটা ছিল, এগুলো সব বনেদি, একদম ভবানীপুরের মানুষজনের বাড়ি, কভেটেড একটা এরিয়া, একটা ল্যান্ড, পিস অফ ল্যান্ড ছিল। অনেক বড় লোক যারা তথাকথিত, তখন যাদের প্রচুর পয়সা, তাদের অ্যাটেম্প্ট ছিল ওই বাড়িটা যদি উনি কেউ বিক্রি করেন, তাহলে একটা মেয়েকে উত্তম কুমার থেকে শুরু করে অনেক মানুষজনের ওখানে আনাগোনা ছিল। উত্তম কুমার এসছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি থাকার জন্য অ্যাটলিস্ট মান্না কাকু এসছেন, বড় বড় ওস্তাদের এসছেন, মান্নাদে এসছেন, মান্নাদে এসছেন আমার বাড়িতে। ওইখানে দাঁড়িয়ে 23 পল্লীর উল্টো দিকে কথা বলতাম। ওই বাড়িটা রাতারাতি শুনলাম
কে নাকি গিয়ে উইলটা নিয়ে বিক্রি করে দিয়েছে, পাড়ার যারা বড় লোক ছিল তারা কেউ কিছু করতে পারেনি। তেইশপল্লী দুর্গা মন্দির সম্বন্ধে একটু বলি। ডক্টর পরিমল খাসনবিশ প্রিন্সিপাল ছিলেন ইএনটির মেডিকেল কলেজে, সবাই বাড়ির সামনে এরম বলতো পরিমল ডক্টর খাসনবিশের বাড়ি। ডক্টর গোড়াচাঁদ নন্দীর বাড়ি, তোমার বাবা মাকে জিজ্ঞেস করে, ডক্টর গোড়াচাঁদ নন্দী স্বনামধন্য গাইনোকোলজিস্ট তখনকার দিনে, রাজশাহী লোক সে। সমমিত্র বলে একজন ব্যবসায়ী, এবং এরম বেশ কিছু বিশিষ্ট লোক, এবং স্নেহাংশু আচার্য আচ্ছা, উনি ওখানে থাকতো, থাকতেন না, উনি শিবটা দান করেছিলেন। আমরা তো তখন ছোট, আমার দাদু ছিলেন, আমার দাদু শ্রেয়াংশু আচার্য মানে সিপিএম এর স্নেহাংশু আচার্য, যার সে শিবদান করছে, তার বাড়িতে শিব ছিল। তখন তো সিপিএম, কিন্তু অন্য জায়গায় দেখো আমি এটা ফ্যাক্ট বলছি, আমি তার বানিয়ে বলছি না। তখন কি হলো, তেইশপল্লীর জমিটা হঠাৎ, আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, টুর্নামেন্ট হতো, মারামারি তো, ধাক্কাধাক্কি হতো, ইসবান মাঠ ছিল, একটু পাঁচিল লাগলো, তা জমিটা কেউ প্রোটেক্ট করছে। তারপরে একবার হলো কি, ঠাকুরের চোখে জল পড়লো, এরকম একটা রটে গেল তেইশপল্লীতে অ্যানুয়াল পরীক্ষা, এদিকে পুজোটা 3 দিন থেকে হয়ে গেল 6 দিন। পুরুত মশাই বললেন আমাদের আরেকবার পুজো হবে। তখন মানে ওয়ার্ল্ডের বেস্ট পুজো তেইশপল্লী, কারণ আমরা 6 দিনের পুজো, নতুন জামা, নতুন প্যান্ট, দুর্ধর্ষ আনন্দ। কিন্তু তারপরে বাবার চাপ বেড়ে গেছে, কারণ অ্যানুয়াল খুলেই অ্যানুয়াল পরীক্ষা, তখন থাকতো না, দুর্গাপুজো, কালী পুজো, অ্যানুয়াল পরীক্ষা। এখন 7 দিন পুজোর পরে তারপরে শুনলাম যে ওইখানে ঠাকুর পরের বার থেকে আর বিসর্জন হবে না, মন্দিরে প্রতিষ্ঠা হবে। তখন ওটা কোন সালে মোটামুটি? এটা 77 সাল হবে, 76-77। আমি ক্লাস 6-7-এ পড়ি, মানে হাফ প্যান্ট টু ফুল প্যান্ট ট্রানজিশনে। তখন শুনলাম এখানে মন্দির হবে, বাহ খুব ভালো কথা। কিন্তু মন্দিরে একটু বেদি গাঁথা হয়ে গেল, যেটা এখন আসন ঠাকুরের। তখন আমাদের খুব অসুবিধা হলো, কারণ খেলার মাঠটা হাফ চলে গেল, বাট উই ম্যানেজ দেয়ার। ওইখানে ট্রায়াঙ্গুল করে পিচটা ক্রিকেট পিচ, আর ফুটবল এপাশে একটা গোলপোস্ট, ওপাশে একটা গোলপোস্ট, তখনও কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে ওখানে। তারপরে মন্দিরটায় শোনা গেল যে কাশী থেকে সব লোক আসবে, বিশ্বকর্মা আসবেন কাশী থেকে, মোল্ডিং হবে। তা সেইবার একটা ঠাকুর পুজো হলো, সেই ঠাকুর বিসর্জন হলো, পর্দা দিয়ে একটা মাটির ঠাকুর, রং না করা, এক্স্যাক্ট রেপ্লিকা জিতেন পালের, ওটা আচার্য নন্দলাল বসুর আর্ট, ওইটা জিতেন পাল বানিয়ে গেছিলেন, ওর হাতের জিনিসটা প্রোটেক্ট করা হবে বলে। তারপরে দেখেছি করাত দিয়ে ঠাকুরের হাতটা কেটে একদিন সকালে মোল্ডিং হচ্ছে, ঠাকুরের হাতটা পড়ে, অসুরের বাঁ হাতটা পড়ে, খড়গোটা ঢালাই হচ্ছে, সিংহর অর্ধেক মাটা, সে থ্রিলিং কাণ্ড, ওইখানেই ঢালাই হচ্ছে, হাই টেম্পারেচার, বাষ্প এরম পাম্প করে করে, যেরমভাবে লোহার কারখানা হয়, তাতে কিন্তু 6 ভরি না 8 ভরি, এটা 6, 8 বা 10 ভুলে গেছি, খুব ছোট ছিলাম, সোনা ঢালা হলো। অষ্টধাতুর মধ্যে সোনা একটা ইনগ্রিডিয়েন্ট, 8টা ধাতুর মধ্যে এটা ঢালা হলো। দাদু হাত ধরে ধরে নিয়ে যেতেন, এখন কিন্তু খুব কাছে যাবে না, খুব বড় চুল্লি জ্বলছে, সারা রাত কাজ হয়েছে এরম। আমি একটু কাট করছি, এই সময়টায় মানে তেইশপল্লীর মাঠে যখন আপনারা খেলছেন, এত কিছু হচ্ছে, উল্টো দিকের বাড়িটা তখন ছিল না, তখন কেষ্ট ঘোষের বাড়ি, যেটা এখন শান্তিনিকেতন, সেটা কেষ্ট ঘোষের বাড়ি। হ্যাঁ, তা অশান্তিনিকেতনটা আগে ছিল আমাদের কেষ্টবাবুর বাড়ি। আমার বাড়ির সামনে একটু জমি ছিল, আমার ভিতরের বাড়িতে, ওখানে বল পড়লে আমরা জানতাম বলটা গেছে, 60 পয়সার ক্যাম্বিস বল, 1 টাকার ও দেবে না, কেষ্টঘোষ দেবে না, ওরা দরজা, ওরা মানে ফর্ট্রেস করা, ওইখানে বোধহয় জিনের মধ্যে, মানে জমির জিনের মধ্যে বোধহয় ফর্ট্রেস কাল্টিভেট হতো। ওরা ওরকম অন্ধকার, আমাদের খুব কৌতূহল হতো, অত বড় বড় বাড়ি, অত বড় বড় জালনা, মাঠটা দারুণ, ছাদটাও দারুণ, ঘুরিয়ে ওড়ানো যায়, কিন্তু ওখানে রমাদি ঢুকতে দেবে না। ওনার মেয়ে ছিল রমাদি ঢুকতে দেবে না কিছুতে। আমার সঙ্গে একমাত্র রমাদির ভাবছিল, রমাদি বল পড়ে গেছে, আবার এই যেন লাস্ট, আমাদের তো 3-4 বল পড়ছে। তারপরে আমরা পাঁচিল টপকে নামতাম, আমি ছিলাম এক্সপার্ট, ঠাক করে পাঁচিলে উঠে, একজন উঠতে আবার কাঁচ দিয়ে দিল, কাঁচে হাত কেটে গেল, না পাঁচিলে কাঁচ দিয়ে দিল, মানে ফর্ট্রেস করা হলো। মানে এই বাড়িটার বোধহয় কুণ্ডলিতেই সবসময় একটা দুর্গ ব্যাপার ছিল। সেইটা হঠাৎ শুনলাম বিক্রি হয়ে গিয়ে গর্ত হয়ে ভেঙে হঠাৎ প্রাসাদ তৈরি হয়েছে। আচ্ছা, তেইশপল্লীর ঘটনাটা শেষ করে দিই। তারপরে একবার যখন হয়ে গেল ঠাকুর, তখন দেখছি সে কাপড়ে ঢাকা, এটা নাকি দারুণ পালিশ হবে, কাঁসার ফিনিশ হবে। পাতাল রেল তখন তৈরি হচ্ছে হাজরা থেকে চৌরঙ্গি, 85 সালে তো উদ্বোধন হলো, তার আগে গর্ত। আমি বলছি না, উত্তম কুমার মারা গেছেন 80 সালে। উত্তম কুমার, আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমার স্ত্রী পড়েন ক্লাস 9-এ। আমার স্ত্রী পাতাল রেলের গর্তে পড়ে গেল, দেখতে গেছে উত্তম কুমারের বডি, সে গর্তে পড়ে গেছে, তাকে আবার হাত ধরে তোলা হয়েছে। সে কেলেঙ্কারি কাণ্ড। ওই যে পাতাল রেলের ক্রেন, বিরাট বড় বড় ক্রেন ছিল। তো একবার ঠিক হলো যে সেই দিন সকালবেলা সব আমরা স্কুল যাব না, আমরা ক্রেনে করে ঠাকুরের মূর্তি তোলা হবে। তা এসে না মাকে তুলে ওই মেটাল লেটে, তখন পুজো হয়নি, তখন কিন্তু মূর্তি জাস্ট মানে প্রাণহীন মূর্তি যা বলা যায়, প্রাণ প্রতিষ্ঠা হয়, বিগ্রহ হয়নি, ওটাকে প্লেস করা হলো। হওয়ার পরে শুনলাম পাশে একটা শিব মন্দির হবে।
শিব মন্দিরে স্নেহাংশু আচার্য তার দেবত্ব সম্পত্তি বলে শিবের মন্দির আছে, তিনি ওই শিব ঠাকুর দান করতে চান, সেটা এখনও রয়েছে। বাঁদিকে শিব মন্দির আর ডান দিকে রাধাকৃষ্ণ মন্দির, সেটা পরে হয়েছে। এই মিলে 23 পল্লী মন্দির কমপ্লিট হলো। যখন প্রাণ প্রতিষ্ঠা হলো তখন বিরাট ব্যাপার, তখন এল ডায়াস বলে গভর্নর ছিলেন, গভর্নর আসলেন, প্রণব মুখার্জি এসেছিলেন মনে আছে, সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন আমার মনে আছে, এইসব মিলে ফিতে কেটে মায়ের কেউ আসেনি? আমি না তখন চিনতুম না, মাকুসে কেউ চিনতুম না। শিব ঠাকুর দিচ্ছে স্নেহাংশু আচার্য। কমিউনিস্ট স্নেহাংশু আচার্য। হ্যাঁ, আর শিব ঠাকুর দিয়েছেন, তার নাকি বংশে ওটা আর পুজো হবে না বলে উনি আমাদের দিয়ে দিলেন। বিশাল বড় ফ্যামিলি, বড়লোক ফ্যামিলি শুনেছিলাম। জমিদার। আমি তখন ভাই আমি আটানা নিয়ে স্কুলে যাই, সাউথ পয়েন্টে যাই আটানা নিয়ে। ক্লাস 10-এ বাজেট বেড়ে বাবা 1 টাকা দিল, বলে 1 টাকার মধ্যে সেদিনটা রাখতে হবে, কারণ 20 পয়সা ট্রাম ভরা, 20 পয়সা ব্যাগ, 20 40, 60 পয়সা টিফিন, মশলা ধোসা 30 পয়সা। তখন কোন বিল্ডিংটা ছিল তখন? আমি ম্যান্ডিভিলা, আমি পুরোটাই পড়েছি। ম্যান্ডিভিলা আমি আগে পড়েছি মানে সাউথ পয়েন্টের নার্সারি বিল্ডিং, ওই রাস্তা হিন্দুস্তান রোড, সেইখান থেকে আমি গেছি জুনিয়র স্কুল ম্যান্ডিভিলা গার্ডেন্স, তারপর সুইনো স্ট্রিট হাই স্কুল মানে হচ্ছে মানে সেই 11-12 সাংঘাতিক বিরাট ব্যাপার, মানে ভয়, মানে ফেল করে যাওয়ার ভয়। এবার আসি আপনার প্রতিবেশীর কথায়, শান্তিনিকেতন। মানে আমরা লাগাতার দেখছি শান্তিনিকেতনের বাইরে যে ধরনের জিনিস হচ্ছে না হচ্ছে, এবং নোটিশটার পরে 17টা নোটিশ আসার পরে গোটা বাংলা নয় গোটা দেশ নড়ে চড়ে বসেছে। রজতদা, সেই নোটিশে 2টো শব্দ লেখা আছে, লিফট এবং এসক্যালেটার। এটা যদি থাকে তার কোনো পারমিশন আছে কিনা? আপনি তো প্রতিবেশী, আপনি কিরকম দেখেছেন ওখানে নিরাপত্তা? আপনি সরবও হয়েছিলেন। ব্যাপারটা প্রথমেই থেকে আমি বলে রাখি, প্রথম যখন হাইলাইট হলো আমাকে একজন এসে, একটা পুলিশ অফিসার, আমি আমার ভাইয়ের গাড়ি আসছে ড্রাইভার দিয়ে, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ পাশ থেকে বললো আপনাকে রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে। আমি বুঝতে পারছি না কে বলছে, সেই কমান্ডো কাইন্ড অফ। হ্যাঁ, তা আমি এবার চেয়ারটা মিলিয়ে দেখলাম না, আমার চেয়ে একটু বেটার, মানে টক্কাটক্কি হলে আমি ঝুলে যাবো। তা কালো চশমা পরে হাতে এইসব নিয়ে, ওই ফোন টোন নিয়ে, ওয়াকি টকি নিয়ে কমিউনিকেট করছে। আমি রাস্তা ততক্ষণই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আমার গাড়ি আসছে। আর কে বলে? স্যারের বাড়ি। আমার কোনো স্যার ফ্যান নেই, আমি ইংল্যান্ডে থাকি, ওয়েস্ট বেঙ্গলে কোনো স্যার আছে বলে আমার জানা নেই। কে নাম? বলছে অভিষেক ব্যানার্জি। আমি চিনি না, আমি আসবো যাবো। সে পিছিয়ে গিয়ে একটু কমিউনিকেট করলো, কমিউনিকেট করে বোধহয় তখনই বুঝতে পেরেছে আমাকে কিছু একটা দেখেছে, সব জিনিস ঘাটানো যায় না। হ্যাঁ, তো ওরা ব্যাক আউট করলো। তারপরে কি হয়েছে, সুকান্তবাবু আসতে চাইলেন আমার সঙ্গে দেখা করতে, যখন আমার রেজিস্ট্রেশন নিয়ে তোমরা একটা করেছিলে, সে রেজিস্ট্রেশন আমার কোথায়, আমি আছি কিনা, আমি হোমিওপ্যাথি না আমি চোর না আমি জোচ্চোর না আমি ডাকাত না আমি লম্পট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দেখানোর পরে, হ্যাঁ ওটা দেখানোর পরে সুকান্ত মজুমদার আইপ্যাক বসে গেল। সুকান্তবাবু আসতে চাইলেন, আমার সঙ্গে কথা হলো, তোমার আটকে দেওয়া হলো। সে ঘটনা তোমরা জানো, আমরা সবাই মিলে অ্যারেস্ট হয়ে গেলাম। বলবো একটু দেখানোর জন্য ছবিটা, যে রজত বাবু আপনাকে কেন তোলা হচ্ছে? আমি চোর না, না, আপনার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী আসবে বলে আপনি এবং কেন্দ্রীয় মন্ত্রী সহ অ্যারেস্ট হয়ে গেলাম। সেটা আপনি অভিষেক ব্যানার্জির বাড়িতে চা খাবেন বলেছিলেন, নিজের বাড়িতে কি চায়ের পাতা ছিল না? আমার বাড়িতে চা কেন, আমার বাড়িতে মিষ্টি কিনে বসে, যারা এখন জেলা সভাপতি আর কে ছিল, সৌরভ শিকদার এমএলএ, সৌরভ একদিকে, অনুপম ভট্টাচার্য একদিকে, মিষ্টি আমরা আপনারা অ্যারেস্ট হয়ে গেলেন কেন? এইটা তো দারুণ রহস্য। জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন, দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইরা এসছেন, এখন শুনছি তুলকালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না, নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে কিন্তু আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন হবে? আর উনি আমার সাথে দেখা করতে আসছেন, আমার মার সঙ্গে দেখা করবেন বলে, আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। আমি বলছি হ্যাঁ গো, কত দেরি? বলছে দাদা আটকে গেছে, যোগবাজারের মোড়ে আটকে গেছে, শ্যামাপ্রসাদ মুখার্জির মোড়ে, মুক্তদলের মোড়ে আটকে গেছে। তারপরে ক্যামেরা আমার গলির মোড়ে পুলিশ খেদিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। আমি বেরিয়ে গিয়ে বললাম ক্যামেরা কেন? বলে না আমরা ঢুকতে দেবো না ভিতরে, আমার বাড়িতে ঢোকাবোই। এরকম একটা হতে তখন বলছি না দেখ দাদা বোধহয় অ্যারেস্ট হয়ে যাবে। এইটা বলতে হবে কী হলো, আমি তখন 23 পল্লীর মোড়ে, আচ্ছা 200 গজ দূরে মুক্তদল দিয়ে বেরিয়ে গিয়ে পূর্ণ সিনেমার মোড়ে, ঐতিহাসিক পূর্ণ সিনেমার মোড়ে, তখন সুকান্তবাবুর কনভয় দাঁড়িয়ে, ওখানে টাসেল চলছে। সখানে কারণটা কেন? পুলিশ ঢুকতে দেবে না, ওর গাড়ি আর আসতে দেবে না। আপনার বাড়িতে কোনো লোক আসবে না? আমার বাড়িতে কোনো লোক আসবে না, সুকান্ত মজুমদার তো আসবেই না। আমি তখন বললাম চলো তো ভাই হেঁটে যাই। আপনি কি সত্যনারায়ণ পুজোর প্রসাদ অভিষেককে দিতেন না? আমি তো হ্যাঁ না, মেয়ের বিয়েতে নেমন্তন্ন করিনি। করেছিলেন? না, তো রাগ হবেই। সেটা তো খুব স্বাভাবিক, আমি জানি। আর আমি অন প্রিন্সিপাল করিনি, আমি চিনি না শুনি না, হঠাৎ গিয়ে আপনার পাশের বাড়ি, আপনি তাকে সত্যনারায়ণ পুজোর প্রসাদ দেন না, মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেন না। আর ওর বাড়িতে আমি মেয়ের বিয়ের টুনি লাইট লাগিয়েছিলাম, সানাই বাজিয়েছিলাম।
সেখানে ওর রাগ থাকতে পারে, সেটাকে আমার অন্যায় হলেও হতে পারে, এটা তো অন্যায়, মহা অন্যায়। না কিন্তু মানে লিটারালি জমিদার হিসেবে থাকতো। তার আগে তো কি ঘটনা ঘটেছে সেটাও বলছি, তা এইটা আগে বলে শেষ করে আমি বললাম চলো হেঁটে যাও। আমরা হুড় করে হেঁটে চলে গেলাম, আমার পিছনে না এত হেডেকটা নিচ্ছিলেন কেন? মানে আপনার বাড়িতে তো আপনার প্রাইভেট সিটিজেন আসবে না। বাড়িতে উনি অতিথি, উনি তখন কেন্দ্রীয় মন্ত্রী, একটা ভদ্রলোক, সে আমার বাড়িতে আসতে দেবে না কেন? আমি দেখতে গেছি, গিয়ে দেখি তুলকালাম কাণ্ড, 100 ক্যামেরা ঝুলছে, এই ঝুলছে। আমি বললাম এটা কি? তখন বলছে এই যে ডাক্তারবাবু নমস্কার, আমি সুকান্ত। আমি বললাম আমি বুঝতে পেরেছি আপনাকে তো আমি চিনি। এসে আমরা একটু কথোপকথন করছি, বলে মহা মুশকিল, যেতে দিচ্ছে না। কেন? বলে জানি না, ওখানে নাকি ভিআইপি এরিয়া, যাওয়া যাবে না। অশান্তি নিকেতনে নাকি অভিশাপ বলে কে থাকে, অভিশাপ ব্যানার্জি থাকে, অভিশাপের বাড়িতে যাওয়া যাবে না। আমরা এই কিরে ভাই, আমার বাড়ি যাওয়া যাবে না বলে তখন বলছে বাইকে যাওয়ার চেষ্টা করবো বলে তিনি আবার বাইকেও চড়েছিলেন একটা, সুকান্তবাবু। হ্যাঁ, বাইক তো কেড়ে নাও না, বাইক যেতে দেওয়া হবে না। আমি বললাম চলুন তো। মানে এই পুরো নাটকটা, এই পুরো কমেডিটা চলছে একজন নিজের বাড়িতে যাবে বলে। হ্যাঁ, এইবার বলছে কি ঠিক আছে আমার সঙ্গে কেউ যাবে না। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে যে মানে ডুবিয়েছে আমি জানি না। এবার শোনো, ক্ষতি হয়েছে ওদের। এবার তো মিলিটারির মতো তার তো বডিগার্ড রয়েছে, সিআরপিএফ। হ্যাঁ সিআরপিএফ। এখন সুকান্তবাবু বলছেন এরা কেউ আমার সঙ্গে যাবে না, আমি ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে আমি ওর মাকে দেখবো, প্রণাম করবো। আমি মাসিমাকে প্রণাম করে এক কাপ চা খেয়ে চলে আসবো। যেই হাঁটা শুরু করেছি, হঠাৎ দেখলাম আমার বেল্ট ধরে কে টানছে, আমার জামাটা মনে আছে সেই সন্ধ্যাবেলা আমি এসেছিলাম তখন আমার জামা ছিঁড়ে দিয়েছিল, এই সব হয়েছে। আর ওকেও তুলে নিয়ে গেল। তাহলে এ কি হচ্ছে? সুকান্তবাবু বলছে আপনি রিল্যাক্স, আপনার কোনো ভয় নেই, আপনি আমার সঙ্গে চলুন। তো উনি আমাকে নিয়ে একটা গাড়িতে বসলেন, আমরা চলে গেলাম সোজা লালবাজার। এইটা তার আগে লালবাজারে সিরিয়াসলি নিয়ে গেছিল একদম। লালবাজারে যখন ঢুকছি তখন বিজেপির নাকি 30 জন অ্যারেস্ট হয়ে গেছে, তারাও সব ঢুকছে। শুধু আপনার বাড়িতে যাবে বলে যে, আর আপনি অভিষেক ব্যানার্জির প্রতিবেশী। আমি প্রতিবেশী ওই। এবং সুকান্তবাবু বলছে যে আপনি কিন্তু নার্ভাস হবেন না, এটা আমাদের নর্মাল। আমি বললাম আমি কি জেল খাটতে হবে? একটা মানুষ মাত্র 4-5টা রসগোল্লা কিনেছিল বা কিছু মিষ্টি কিনেছিল, এক কাপ চা খাওয়া তো খরচ, তাতে পুলিশের খরচা তো অনেক বেশি হয়ে গেল। আমি পুলিশকেও তো মিষ্টি চা খাওয়াতাম, তার আগে আমি পুলিশদেরও সিঙ্গারা খাইয়েছি। কিন্তু লালবাজার পুলিশকে শোনো, উনি পুলিশকে সিঙ্গারা খাইয়েছে, আজও খাইয়েছি। ওড়িশিক তো বাথরুম পর্যন্ত দিত না ইউজ করতে, ওরা ভবানীপুরে যেত। আমার খুব সঙ্গে ওদের বন্ধুত্ব। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে যারা পোস্টিং থাকতো, তারা ভবানীপুরে গিয়ে চেঞ্জ করতে আসতো মহিলারা, তারা আমাদের গলিতে বসে বসে না শীতকালের মধ্যে কাঁপতো, ঘুমোতো। কিন্তু আমি তো তাদের কত পুলিশ থাকতো মোটামুটি 40 থেকে 50 জন। 188A হরিশ মুখার্জি রোড, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখান থেকে অতিরিক্ত যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীকে সরিয়ে নিয়ে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যদি আমরা দেখি, এই মুহূর্তে দুটো পুলিশ কিয়স্ক রয়েছে। বাঁহাতে একটি পুলিশ কিয়স্ক রয়েছে, যে পুলিশ কিয়স্কের ভেতরে ফ্যান, চেয়ার, ছাতা, পুলিশের কিছু কাগজপত্র, এই সমস্ত কিছু রয়েছে। ঠিক যদি রাস্তার উল্টো বাড়ির একদম ডান পাশে যদি দেখি, সেখানেও আরও একটি পুলিশ কিয়স্ক রয়েছে। এই ডান পাশেও আরও একটি পুলিশ কিয়স্ক রয়েছে। এই পুলিশ কিয়স্কেও যদি দেখি, এই পুলিশ কিয়স্কটিও ফাঁকা পড়ে রয়েছে একেবারে। দুটি চেয়ার রয়েছে, দুটি ফ্যান রয়েছে। বাড়ির উল্টো দিকে সেখানেও একটি পুলিশ কিয়স্ক ছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই পুলিশ কিয়স্কটিও কিন্তু এই মুহূর্তে ফাঁকা পড়ে রয়েছে। এখানেও নিরাপত্তার দায়িত্বে যারা থাকতেন, তাদের সেজন্য যে বসার জায়গা, তাদের যে থাকা বসার জায়গা, সেই বসার জায়গা যেখান থেকে তারা বাড়ির উপর নজরদারি করতে পারেন, সেই জায়গাটা পুরোটা ফাঁকা রয়েছে। এই মুহূর্তে যে অতিরিক্ত যে নিরাপত্তা তার বাড়ির সামনে ছিল, সেই সমস্ত নিরাপত্তা লালবাজারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী বুধবার সকাল 6:30 থেকে সেই সমস্ত নিরাপত্তা সরে গেল। পার শিফটে মানে কি করতো তারা সব ঘুমোচ্ছে, ওই করছে, কি করবে? বাড়ির সামনে পোস্টিং থাকতো, বাড়ির সামনে পোস্টিং। আর আমাদের কি করতো? আমাদের হাঁটতে দিত না, গাড়ি রাখতে দিত না। হাঁটতে দিত মানে আপনি কি ওর বাড়ির মধ্যে হাঁটবেন বলতেন না? ওর বাড়ির মধ্যে কেন হাঁটবো? আমি কি অভদ্র? তো আমি ওর বেডরুমে যাবো নাকি? কি আশ্চর্য! আমার তো সেইটা দরকারও নেই। ফুটপাতে হাঁটতে দেবে না, তারপর ব্লক করে দিল ফুটপাত। তাহলে বাস টাস চলতো না, ওখানে বাস ধরতো না, বাসগুলো বন্ধ হয়ে গেছে। বাসও বন্ধ? হ্যাঁ, আমার গাড়িটাই রাখা মুশকিল হয়ে গেছিল। আমি তো একটু রোবাস্ট কাইন্ড অফ আছি, মাসল ফাসল দেখি, গাড়ি আমি রাখবো, ওই ঝামেলা হবে বলে আমার গাড়িটা রাখতে দিত। আমার কুকুরকে কি বলবো, সেই তো কুকুর, সে একটু সিম্বা আছে, আমার কোলে করে যায়। সে ইংল্যান্ড থেকে এসে হতচকিত এইসব দেখে, পুলিশ তাড়া করছে কেন, আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি অ্যারেস্ট হচ্ছি কেন, সে বুঝতে পারিনি। সে রাত্রে না খেয়েছিল, আমি শুধু পুলিশকে বলছি আমার কুকুরটা না খেয়ে আছে, আর মা খেতে দেওয়ার উপায় নেই, মা অসুস্থ। পুলিশ বললো আপনাকে আমি 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। এনিওয়ে, এইটা আমাদের হাঁটতে দিচ্ছে না। কুকুরটা যাচ্ছে, হঠাৎ এসে বললো এইখানে না টয়লেট করাবেন না। কি বললো অভিষেক? না, অভিষেক বলেনি, ও ব্যাটা তো লুকিয়ে থাকতো, ওরা তো সব ফেক, তো ওরা তো হিরো না। বললে তো আমি কথা বলে নিতাম।
তাহলে তো বুঝতাম যে দেখি কিরম মানে আজ পর্যন্ত অভিষেকের সাথে ডিরেক্ট আপনার কোনো না না আমি কথাবার্তা মুখটাই দেখিনি, ওই ভার্চুয়াল যেরকম দেখেছি, যেরকম সবাইকে দেখি। আমি শুনেছি মানে 4-5টা ঘিরে রেখে দিত হ্যাঁ, একদম একদম ওখানে কিছু আমার ছাদ থেকে উঠলে দেখা যায়, কিন্তু আমারও সব উকি ঝুঁকি মারা সম্ভব নয়। আমার ভাইয়ের বউটাও বলেছে মাঝে মাঝে নাকি ছাদে ওকে দেখা গেছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু ওর কুকুরগুলো দুটো ছিল, চা খেত, জিম করতো, কিচ্ছু করতো না। হ্যাঁ আমি দেখিনি কোনোদিন। ওই বাড়িটা কত লম্বা, মানে কত অনেক, লম্বা? 5 তলা। 5 তলা, একা থাকতো? পিছনে না না অনেক লোকজন থাকতো, দুটো কুকুর থাকতো, কুকুর? প্রচন্ড খেকি কুকুর। সে কুকুর দুটো আমার কুকুরকে আক্রমণ করে প্রায় ছেড়েই ফেলেছিল। আমি আবার পুলিশদের বলেছি যেরম মালিক সেরম কুকুর। পুলিশ বলছে কি বলছেন স্যার? আমি বলি হ্যাঁ যেরম মালিক সেরম কুকুর। আমার কুকুর দেখো কি সুন্দর কোলে ওঠে, বিছানায় শুয়ে থাকে, তুমি গেলে তোমার সঙ্গে সন্দেশ খাবে। আর এর কুকুর দেখো প্রথমে তা একটা কুকুরের আর চোখ নেই, বিলিভ মি অর নট, আমি মিথ্যা কথা বলছি না। এই ফ্রেঞ্চ বুলডগ, পেয়ার অফ ফ্রেঞ্চ বুলডগ, একটা আবার চোখ নেই। বলে এর কি হলো? বলে আরেকজনের চোখ খেয়ে নিয়েছে। কিন্তু এই জিনিসগুলো যখন হচ্ছে তখন আসলে এই কমেডিগুলো যখন হচ্ছে তখন আসলে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা কারণ একজন জমিদার মনে করছেন নিজেকে এবং জমিদার ইচ্ছা ফলাচ্ছে, মানে একদম সাংঘাতিক হিটলার, পুরো একদম লেডি হিটলার। এই কথাটা আমাদের লেডি হিটলার কেন? অভিষেক তো লেডি কেন হবে? না লেডি হিটলারের মানে অনুপ্রেরণা। তখন সব হেলমেট ছাড়া 3-4জন যাচ্ছে, কি করে? ওদের মাথায় আশীর্বাদ রয়েছে, হাত রয়েছে না, অনুপ্রেরণার হাত তো সব। একজন গান গাইছে, গান গাইতে জানে না, বাংলা খেয়াল গাইছে, তার কোনো আন্দাজ নেই, তার মাথায় অনুপ্রেরণার হাত। পরপর 4বার রাজ্য সঙ্গীত একাডেমিতে বাংলা খেয়াল, নতুন শুনছি। আরে বিশ্বদেব চট্টোপাধ্যায় গেয়েছেন, তারাপদ চক্রবর্তী গেছেন, মান্না কাকু গিয়ে গেছেন, অভিমালায় চলে যাও না। বাংলা খেয়াল বহু পুরনো। হঠাৎ ওই মক্কেল শুরু করলো, বিধর্মী মক্কেলটা, নাম বলে এখন আমি দুপুরটা খারাপ করবো না, ও বেটা শুরু করলো যে বাংলা খেয়াল নতুন 4বার পরপর। ওই মায়ের আশীর্বাদ পেলে একরকম, যেমন শান্তনু সিনহা বিশ্বাস দিয়ে শুরু করছিলে তোমরা। এই বাড়িটা রাস্তা পার হওয়া মুশকিল, গাড়ি পার হওয়া মুশকিল। একটা জন্মদিন হচ্ছে, একদিন আমরা 40 মিনিটস গুরুদুয়ারা থেকে, পিজি হসপিটাল থেকে তেইশপল্লী পৌঁছতে 40 মিনিটস বলো। সেদিন নাকি বাড়িটা কোথায়, মানে এসএসকেএম হাসপাতালের থেকে হরিশ মুখার্জি রোডটা এই 1 কিলোমিটার 2 কিলোমিটার যেটা 40 মিনিটস রাস্তা পার হতো। আমি নিজেও দেখতাম যে ওখানে দাঁড়াতে দিত না, দাঁড়াতে দিত না। মিডিয়াও যদি কোনো লাইভ করতে হয় সেখানে করতে দিত না, একদম করতে দিত না, ওখানে দাঁড়াতে দিত না। ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাতে পিছনটায় নাকি আরো অন্য রাস্তা প্যারালাল, হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তুমি যেটা বলছো হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকার সময় আরেকটা যে বাড়ি যেটা ওই রঙের দোকান আছে কালীঘাট রোডের মোড়ে, সেটা কালীঘাট রোডে, ওটা হচ্ছে ওদের পুরনো বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে অমিত ব্যানার্জির বাবা। নীল সাদা ওই যেটা গোটা পশ্চিমবঙ্গে আর্জেন্টিনা ছাড়া এত নীল সাদা কোথাও নেই, একমাত্র আর্জেন্টিনায় মেসির জার্সিতে নীল সাদা, হোল কলকাতা হসপিটাল নীল সাদা, এই নীল সাদা ওই রকম। অভিষেকের বাড়ি থেকে মানে যেটাকে আপনি শান্তিনিকেতন বলছেন না, হ্যাঁ শান্তিনিকেতন, হ্যাঁ, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট যেতে কতক্ষণ লাগতো? হাঁটা পথে, আমার হাঁটা পথে 5-7 মিনিট, আর গাড়িতে 2 মিনিট, 300 গজ ম্যাক্সিমাম। অমিত ব্যানার্জির বাড়িটা আসলে অভিষেকের আসল বাড়ি, ওটাই শুনেছি। আর এটা হচ্ছে নতুন ও নিজে করেছিল, নিজের বাড়িতে থাকতো না। তারপরে আরেকটা কথা বলি, যে এই যে হঠাৎ একদিন বলছে যে মানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে আমার বাড়িটা দেখা যাচ্ছে অথচ গাড়িটা পার্ক, আমার গাড়ি ছেড়ে তো পালাতে পারবো না, পুরো দাঁড়িয়ে আছে। কি বলছে? বলছে ওর স্ত্রী রেখে, অভিশাপের স্ত্রী, অভিশাপ নামটা ঠিকই হয়েছে, নাম ওই কারো নাম ভুল বলতে নেই। আচ্ছা ঠিক আছে, অভিষেকের স্ত্রী বেরিয়ে, নাম আমি জানি না, আমি দেখিনি তাকে, মন্দিরে পুজো দিচ্ছেন, এই তেইশপল্লী মন্দিরে পুজো দিচ্ছেন, পুরো সিলড আপ। আমি বলছি ডোনাল্ড ট্রাম্প এসছে না কিরে ভাই, আমেরিকান প্রেসিডেন্টের ওই সিকিউরিটিটা হতে পারে, নরেন্দ্র দামোদর মোদী যদি আসেন তার ওই সিকিউরিটিটা হতে পারে। ওমা এটা কে? বলছে ওর বউ পুজো দিচ্ছে, পুরো রাস্তাটা সিল, মানে গাড়ি আসা যাওয়া করছিল না, সব পুলিশ হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে তারা অনির্দিষ্টকাল, যেরকম অ্যাক্সিডেন্ট হলে দাঁড়িয়ে থাকে, অনির্দিষ্টকাল জ্যাম হয়ে দাঁড়িয়ে রয়েছে, এপাশ ওপাশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুরো মোড় থেকে এ থেকে সিল। আমরা যেতে পারছি না আমাদের বাড়িতে, এটা দিনের পর দিন, বছরের পর বছর হয়েছে। তা আশেপাশের প্রতিবেশীরা এত চুপ ছিলেন কেন, প্রতিবাদ করতেন না কেন? হয় আমি করেছি, আমাকে সবাই এসে রাত্রিবেলা বলে গেছে, আমার পাড়ার ডাকনাম বাবলু তুমি এত ঝামেলা করছো, বিপদে পড়বে না তো? বন্ধু বান্ধবরা বলেছে দেখে খেলিস, চেপে যা, দিদি প্রচণ্ড একটা টেরার ছিল আকাশে বাতাসে, সিরিয়াসলি। আমার স্ত্রী ভয় পেতেন, আমার মা ভয় পেতেন। আর অ্যারোগেন্সটা তুমি দেখো না, লোকটা কি বলছে, চুল্লি করে দেবো, হ্যাঁ বলো হরি হরি বল, উল্টো করে টানিয়ে রাখবো, যত আছে ডিজে বাজিয়ে দেবো। অমিত শাহজি যে হোম মিনিস্টার, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডাইরেক্ট পাঙ্গা নিতে পারে, চায়নার সঙ্গে নিতে পারে, তাকে বলছে উল্টো করে টানিয়ে রেখে দেবো, টানিয়ে দেবো না কি, এরকম ধরনের কমেন্ট। অ্যারোগেন্সের শেষ সীমা।
মাই গড। তবে আমি চ্যালেঞ্জ নিয়েছি ওকে করতে গেলে, ওর কমেন্টটা নিয়ে তোমরা যখন প্রশ্ন করেছো আমি বলেছি আমিও চ্যালেঞ্জ নিয়েছি। আমি কি করবো জানো, আমাকে একটা হাতি একবার করবেট ন্যাশনাল পার্কে তাড়া করেছে, দোতলা সমান হাতি, বিশাল। তা আমরা পিছোতে সে ছবি আছে, পিছোতে হাতিটাকে লাস্টে ব্ল্যাঙ্ক ফায়ার করে ডাইভার্ট করতে হলো, কারণ আর যাওয়ার উপায় ছিল না, পার্ক বন্ধ হয়ে যাচ্ছে, করবেট ন্যাশনাল পার্ক খুব নিয়মে চলে, বিশাল হাতি। তা আমি বলেছি তাহলে এই যে এরকম চ্যালেঞ্জ করছে, এটাকে আপনি কি ভাবছেন? তাহলে এটা হচ্ছে, আমি ভেবেছি বর্ষাকালে যখন করবেট ন্যাশনাল পার্ক বন্ধ থাকে, জন্তু জানোয়াররা পুরো তাণ্ডব নিজেদের খেলার জায়গাটা করে, আমি সাইকেল নিয়ে যাব, ওই হাতিকে সাইকেল দিয়ে ধাক্কা মারার পর এক চড় মারবো হাতিটাকে, কানও মলে দেবো। এইরকম ধরনের অর্বাচীন না। একটা জিনিস লক্ষ্য করে দেখলি, ওনার নাম বলছি, ডাক নাম বাবলু। অভিষেকের কুকুরের নাম একটা চোখ বন্ধ, পঞ্চপাণ্ডব, পঞ্চু 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 পঞ্চু। আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি, বাবলু পঞ্চু। এবং এই যে মানে আমরা প্রতিবার কোনো না কোনো ধরনের রাজনৈতিক কথা, অরাজনৈতিক কথার মধ্যে থাকি, সেলিব্রিটিদের কথাও শুনি, কিন্তু আজকের আড্ডাটা একটু অন্য ধরনের হলো। এটা কিন্তু অনেকের মনে থাকবে, মানে এরকম যে ঘটনা এই কলকাতা শহরেই ঘটে গেছে, এটা অভূতপূর্ব এবং খুব নির্দিষ্টভাবে আমি এবং শুভ্রাংশু আজকে যাকে নিয়ে এসেছিলাম এবং যে বাড়ি নিয়ে কথা হচ্ছে, ভাবুন বাংলা টেলিভিশনে এখন একটা বাড়ি নিয়েও কথা বলতে হচ্ছে আমাকে এবং শুভ্রাংশু। খিচুড়ি উৎসবটা মেনশন করো। খিচুড়ি উৎসব এতদিন, এটা কিন্তু বড় খবর। এইটা আজকে উনি এটা পুজো দিয়েছে অবশেষে। হ্যাঁ, কি মেনু আমাকে সকালবেলায় বসে তুমি খেতে এসছো, লাবড়া করেছে, 23 পল্লীতে খিচুড়ি। কি বলবেন আপনি খুলে বলুন। আচ্ছা, খিচুড়ি, লাবড়া, বেগুনি, আমের চাটনি, ফলোড বাই মিষ্টি। এটা কেন? এটা কি বিজয়ের আনন্দে না মুক্তির আনন্দে? এটা মুক্তির আনন্দে। এবং আমি এক বছর, ভবানীপুর কি মুক্ত ছিল না নাকি? তোমরা না, একদম আমাদের মানে কি, পাকিস্তানে ছিলাম, হিন্দুরা পাকিস্তানে আছে থাকলে যা হয়, তোমার স্টুডিওতে বসে তোমার যদি বাইট খোঁজো পাবে। আমি বলেছিলাম যেদিন জিতবো 1000 লোককে খিচুড়ি খাওয়াবো। 23 পল্লীতে, 23 পল্লী দুর্গা মন্দিরে, ওই বাড়ির সামনে 1000 লোককে খিচুড়ি খাওয়াবো। ভগবান করে দিয়েছে আশীর্বাদ, শক্তি তোমরা দিয়েছো, এবং তোমরা যা লড়েছো ভাই, বাংলার মানুষ লড়েছে সবাই। আপাতত শুভ্রাংশু এখানেই মোটামুটি আজকের এই আড্ডাটা শেষ করতে হবে, কিন্তু এরকম অনেকগুলো আড্ডা থাকবে, অনেকগুলো মানুষের কথা থাকবে যারা এতদিন অবধি চুপ ছিল এবং এবার কথা বলতে শুরু করছে, মুক্তি পেয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমরা, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।